সম্পর্ক জোরদার, একটি কারিগরি কমিটি গঠন এবং কারখানায় ট্রেড ইউনিয়ন চালুর পক্ষেও মত দিয়েছে তদন্ত কমিটি। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়ার সব পোশাক কারখানা আজ বৃহস্পতিবার থেকে খোলা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। তিনি বলেছেন, পোশাক খাত রক্ষার স্বার্থে সরকার সবকিছু করবে। বুধবার রাতে বিজিএমইএ ভবনে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এবং অন্যান্য নেতারা। শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, কয়েকদিনের মধ্যে আশুলিয়া এবং সাভার এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে তারা সরাসরি কথা বলবেন, প্রয়োজনে শ্রমিক সমাবেশ করবেন। নৌপরিবহন মন্ত্রী বলেন, শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো করা হচ্ছে। সংশোধিত শ্রম আইনে নতুন ধারা রাখা হয়েছে। এর ফলে যারা এনজিওর সঙ্গে যুক্ত তারা শ্রমিক ইউনিয়ন করতে পারবে না। তিনি আরো বলেন, অসন্তোষ সৃষ্টিকারীদের চিহ্নিত করা হয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। যারা আজকে গোটা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিল, সব যখন হারিয়ে আজকে ঘাড়ে চেপে বসেছে এই আপনার গার্মেন্টসের, তাদেরকেও আমরা চিহ্নিত করতে পেরেছি। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। কোন কর্মী কাউকে ছাড় দেওয়ার কোন অবকাশ আমাদের নাই। নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা এনজিও করবে তারা ট্রেড ইউনিয়ন করতে পারবে না, যারা ট্রেড ইউনিয়ন করবে তারা এনজিও করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে যাতে নিজ ধর্ম পালন করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। বুধবার সন্ধ্যায় গণভবনে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ গুরু ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই একটি গোষ্ঠী রামুর বৌদ্ধ পল্লীতে সহিংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করতে চান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, এ নীতিতেই বিশ্বাস করে তার সরকার। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে, এটা তাদের অধিকার, এবং সরকার প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্ম পালন যাতে সহজ হয় এবং সকলের জন্য নিরাপদে থাকে সেটাই আমরা করতে চাই। জামিনে মুক্তির পর কারাগারে ফটক থেকে নেতাদের আটক, পরবর্তী কর্মসূচি এবং সংসদে যোগ দেওয়া সহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার রাতে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির মুলতবি বৈঠকে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া। এতে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী দেওয়া হবে কিনা, বাজেট অধিবেশনের আগে দলের পক্ষ থেকে বিকল্প বাজেট প্রস্তাব ঘোষণা সহ বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়। এই বৈঠকের সিদ্ধান্ত পরে আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে জানানো হবে। জাতীয় নির্বাচনের সময় বর্তমান সরকার প্রধানই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রবীণ পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। বুধবার রাতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন আজকের বাংলাদেশ অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে যে সরকারটি থাকে সেই সরকারই পরবর্তী সরকারের কন্টিনিউ করে অন্তর্বর্তীকালীন হয়। এটাই সারা পৃথিবীতেও এটাই সার্বজনীন। শেখ হাসিনাকে প্রধান রেখে প্রধানমন্ত্রী নাম দেন বা ইভেন চিফ অ্যাডভাইজার নাম দেন, রেখে এদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব এবং তার প্রতি কারো আস্থা নেই। সুলতানগঞ্জের সীমানা নিয়ে জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকার 2 সিটি নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদে কিশোরগঞ্জ 4 আসনের নির্বাচনের তারিখ ঘোষণার সময় একথা জানান তিনি। গাজীপুরে 6 তারিখে এবং কিশোরগঞ্জে 3রা জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন গঠিত গাজীপুর সিটি কর্পোরেশন ও রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ শপথ নেয় শূন্য হয়ে যাওয়া কিশোরগঞ্জ 4 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন হলেও সবার মূল জিজ্ঞাসা ছিল আদালত থেকে মুক্ত হওয়া ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন প্রসঙ্গে।
এই 2 সিটি নির্বাচন হতে আর বাধা নেই। আদালতের এমন আদেশের পরেও কেন তফসিল ঘোষণা করা হচ্ছে না সেই ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার জানান তারা প্রস্তুত। তবে দক্ষিণ সিটি কর্পোরেশনে সম্প্রতি সুলতানগঞ্জ ইউনিয়ন যোগ হলেও হয়নি সীমানা নির্ধারণ। সে কারণেই আবারও মামলা মোকদ্দমায় পড়ার আশঙ্কায় অনিশ্চয়তায় পড়েছে কমিশন। ঢাকার সবকিছুই আমাদের রেডি ছিল গত বছর মে মাস থেকে, এখনো আমরা রেডি আছি। এটা হোক আমরা চাই এবং যত শীঘ্র হোক এটা আমরা চাই, কিন্তু আমরা ওই আইনি জটিলতায় আবার পড়তে চাই না। কেন একবার পড়ে আপনারা জানেন যে তখন কিন্তু সবই ঠিক ছিল, কিন্তু 1 বছরের উপরে সময় গেছে আমাদের। তিনি জানান সরকারের এই নির্বাচন করতে অনীহা নেই, কিন্তু কমিশনই এখন আইনি বিষয়গুলো খতিয়ে দেখছে। স্থানীয় সরকারের তো তারা তো চাচ্ছে নির্বাচন করা, তারা পত্রও দিয়েছে আমাদেরকে নির্বাচন করা হোক, কাজে তাদের অনীহা থাকবে কেন? আমরা এখনো সিদ্ধান্ত নেই নাই, আমরা আইনি জটিলতাটা নিরসন করে নিয়ে আগে। এর আগে 2 নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। চলতি বছরের 16 জানুয়ারি নতুন সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করে গাজীপুর। গাজীপুরের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 6 জুন, মনোনয়নপত্র যাচাই বাছাই 9 ও 10 জুন, আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 17 জুন। অন্যদিকে কিশোরগঞ্জ 4 আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 6 জুন, মনোনয়নপত্র যাচাই বাছাই 9 জুন, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 17 জুন। গাজীপুরের একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে বলে জানান সিইসি। আসমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এভারেস্ট জয় করে নামার পথে প্রাণ হারানো সজল খালেদের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহায়তা চেয়েছে তার পরিবার। বুধবার নিজ বাসায় সংবাদ সম্মেলনে এই সহায়তা চান সজল খালেদের স্ত্রী তাহমিনা খান শৈলী। শৈলী জানান তার স্বামীর মরদেহ আনতে প্রায় $50,000 প্রয়োজন। এই অর্থ সংগ্রহ করে আগামী 28শে মের মধ্যে সজলের মরদেহ এভারেস্ট থেকে উদ্ধার করতে হবে। এ সময়ের মধ্যে সরকার উদ্যোগ না নিলে আরো 1 বছর অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হলেও দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান শৈলী। শুধু সরকার না, মানে এই দেশের প্রত্যেকটা মানুষ যারা ওকে জানে বা যারা ওকে জানছে বা যাদের জন্য ও গেল, যাদের জন্য সে সামিট করলো, যাদের জন্য এভারেস্টের চূড়ায় আজকে বাংলাদেশের পতাকা, সবাই যদি আমাকে সাহস দেয়, সবাই যদি আমার সাথে থাকে, এবং সেটা খুবই আর্লি, মানে একদম টাইম নাই, মানে আমি যদি পারতাম আমি এখন চলে যেতাম ওইখানে, মানে আমার পক্ষে সম্ভবই না যে একা একা আমি করবো। সংবাদে এবার নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন। ফিরে আসার পর আরো থাকছে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা 11 জন কিশোরীকে ফিরিয়ে আনা হলো দেশে। 1 বছরে পাচার হওয়া প্রায় 500 জন দেশে ফিরেছে। 4000 প্রাথমিক স্কুলে কোরিয়ায় দেয়া পিয়ানো পড়ে আছে অবহেলায়। শিক্ষার্থী শিক্ষকদের কেউই জানেন না বাজানোর নিয়ম। জুড়ে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদ, নাকি সন্ত্রাস দমনের নামে চলছে নব্য সাম্রাজ্যবাদ। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর এত দৌড়ঝাঁপের পরেও কেন দিন দিন বেড়েই চলেছে ক্ষুধার্ত মুখ? কেন বৈশ্বিক উষ্ণতার অভিশাপ কেবলমাত্র তৃতীয় বিশ্বের জন্য? বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে, যেখানে এর পুরো দায়ভার শিল্পোন্নত দেশগুলো। বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক ঘটনা প্রবাহগুলো জানতে দেখুন পূর্ব পশ্চিম, এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। একবার বলেছেন বিকল্প ধারা গোপনে গোপনে কাজ করছে, এই ল্যাঙ্গুয়েজটা ঠিক না। রাজনৈতিক প্রত্যাশাটা কি স্যার? তত্ত্বাবধায়ক আসা মাত্রই তারা নানা খেলার খেলতে শুরু করবে। এটাকে কিন্তু আমরা নেগেটিভ কোনো কিছু মনে করি। আমরা তো বীরের জাতি। আপনাকে অভিনন্দন সাজাদ খান। আজকের বাংলাদেশ রবি থেকে বৃহস্পতিবার এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, সৌজন্যে গ্রামীণ ফোন। আবারও আসছে জুন মাস, আবারও বাজেট। এবছরও বাজেটের সেরা চিত্র তুলে ধরব আমরাই। চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্টের পর্দায়।
বাংলাদেশ যে আসলেই নদীর দেশ তা বোধ করি বরিশালে এলেই বোঝা যায়। ঝড়ঝঞ্ঝার সাথে বেড়ে উঠতে হয়। একসময় শিল্পনগরী খুলনায় এখন কলকারখানা খুঁজে পাওয়াই কঠিন, যা আছে তার অনেকটাই মৃত। রাজশাহীর আম না হলে আমাদের চলেই না, কিন্তু সেই আমে এখন মেশানো হচ্ছে রাসায়নিক বিষ। খামারিরা বলছেন শহরের মর্যাদা পেলেও বাড়েনি রংপুরবাসীর নাগরিক সুযোগ সুবিধা। সিলেটের কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে টিলা আর সবুজ চা বাগান। কিন্তু শুধু সরকারি উদ্যোগ নয়, রাজধানীর তীব্র যানজট নিরসনে চাই জনসচেতনতাও। আর তাই চট্টগ্রামকে বলা হয় দেশের বাণিজ্যিক রাজধানী, আর বন্দরই হচ্ছে এর প্রাণ। কিন্তু প্রায় দেখা যায় বন্দরের শ্রমিক সারা দেশের সব খবর জানাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। রেডিও পার্টনার রেডিও ফুর্তি। কতগুলো লাশের উপর গড়ে ওঠে একটা স্মৃতিসৌধ, কতটা আগুনে নেভে কতগুলো সংসার। একটা ভবন ধসেই আমরা এতটা অসহায়, অথচ শুধু ঢাকাতেই রয়েছে কয়েক হাজার ঝুঁকিপূর্ণ ভবন। কি ঘটবে যদি আসে কোনো প্রাকৃতিক দুর্যোগ? ধ্বংসের পরে আহাজারি নয়, চাই আগাম সতর্কতা। জনস্বার্থে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সংবাদে আবারও স্বাগত। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাভার বিপর্যয়ের ঘটনায় ভবন এবং কারখানা মালিক সহ জড়িতদের কঠোর শাস্তির সুপারিশ করল স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। সীমানা নিয়ে জটিলতার সমাধান না হলে ডিসিসি নির্বাচন সম্ভব নয়, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। গাজীপুরে ভোট গ্রহণ 6 জুলাই। এভারেস্ট জয় করে নামার পথে প্রাণ হারানো সজল খালেদের মরদেহ দেশে আনতে সরকারের সহায়তা চাইল পরিবার। জিএসপি সুবিধা অব্যাহত রাখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিক্রিয়া ইতিবাচক বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এই শিল্পে যারা মালিক পক্ষ আছেন তারা যেমন জড়িত, এর যারা বায়ার্স আছেন তারাও জড়িত, এবং সরকার সকলেই এর সঙ্গে জড়িত, এবং এর সঙ্গে শ্রমিকদের স্বার্থ রক্ষায় যারা কাজ করেন তাদের মতামত এর সঙ্গে আছে। এই সকল পক্ষের যে ঐকান্তিক প্রচেষ্টা, তা আমরা যত দ্রুত সেগুলো যত বেশি আরো দৃশ্যমান হবে, তত বেশি হয়তো এই জিএসপি রক্ষার ক্ষেত্রে আমাদের সুবিধে সেটি হবে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত রপ্তানির সুবিধা বা জিএসপির সঙ্গে টিকফা সই করার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা। বুধবার সকালে আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। That's all it is. It's not related to GSP. It is related to জিএসপির সাথে টিকফার কোনো সম্পর্ক নেই। এটি কেবল একটি ফোরাম প্রতিষ্ঠা করার জন্য। আমি বাংলাদেশকে বলবো, তারা যদি টিকফাকে ভালো মনে করে তবে তারা সই করতে পারে, যদি ভালো না মনে করে তবে সই করবে না। তবে আমরা চুক্তিতে সই করার জন্য প্রস্তুত। But that's not for me to judge. আন্তর্জাতিকভাবে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের তাগিদ দিলেন নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসির ইম্প্যাক্ট অনুষ্ঠানে তিনি বলেন, সব দেশের শ্রমিকদের জন্য একই পরিমাণ মজুরি নির্ধারণ করলে শ্রমিক ঠকানোর অভিযোগ থাকবে না। ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি শ্রমিকদের সহযোগিতায় কল্যাণ তহবিল গঠনের উপরও জোর দেন তিনি। শ্রমিক নিরাপত্তা প্রশ্নে বিশ্বব্যাপী রিটেইলার ব্যবসায়ীদের নিয়ে পদক্ষেপের বিষয়টিও উঠে আসে এই অনুষ্ঠানে। From the workers' point of view, was the fact that wages were so low. We don't exploit anybody after all. When Western consumer wears this beautiful. Once you have the level.
চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা 11 জন কিশোরীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত দুদিনে এদের ফিরিয়ে আনা হয়। কেউ 2 বছর, আবার কেউ 1 বছর ধরে নিখোঁজ। বাবা মা জানে না তাদের মেয়ে কোথায় হারিয়ে গেছে, শুধু জানে ভালো একটা চাকরির সন্ধানে ঘর ছেড়েছিল তারা। আপনি কি জানতেন কোথায় ছিল? ইন্ডিয়া। আগে জানতেন? না, আগে জানতাম না। চাকরি দেওয়ার নাম করে পাচার চক্র এসব কিশোরীদের প্রথমে নিয়ে যায় সীমান্তবর্তী এলাকার বেনাপোলে। এরপর সুযোগ বুঝে তাদের তুলে দেওয়া হয় ভারতের দালালদের হাতে। বর্ডারের সাইডে শুধু আমার যত সম্ভবত খালি দালালের বাড়ি, ঠিক আছে, ওরা দালালের বাড়ি নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওইখানে মেয়েদের রাখা হয়, ভয় দেখানো হয়, তোদের এখানে ধরলে 3 বছরের জেল হবে, তোরা কেনই করবি, এরকম করবি না, আর আগার যদি আমরা বিপদে পড়ি তোদেরও ছাড়বো না, ঠিক আছে, কোনোদিন বাপ মার মুখ দেখবি না, এরকম নানান ধরনের কথা বলে এরা। এসব কিশোরীকে বিভিন্ন সময় উদ্ধার করে ভারতের কয়েকটি বেসরকারি সংস্থা। পরে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। অনেকগুলা ট্রাভেল এজেন্ট আছে যে তারা এদেরকে কিন্তু স্পেসিফিক ভাবে নিয়ে যায়, তাদেরকে শিখিয়ে পড়িয়ে তারপরে কাজ দেওয়ার নাম করে তাদের কাছ থেকে পয়সা নিয়ে যায়, তারপরে তাদের একটা বড় অঙ্কে তাদেরকে বিক্রি করে দেয়। গত 1 বছরে এভাবে পাচার হয়ে যাওয়া প্রায় 500 কিশোরী ও শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে এখনো ভারতের মাটিতে অন্ধকার জীবনে পড়ে আছে 3 লক্ষাধিক নারী ও শিশু। অপূর্ব আলাউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 4 খুনের মামলায় সন্দেহভাজন হিসেবে আটক শামীম রেজার মৃত্যু ঘটেছে। পরিবারের দাবি পুলিশি নির্যাতনের কারণেই মারা গেছে শামীম, তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 19 এপ্রিল সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রী শ্যালক সহ 4 জনকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে 14 মে আটক করা হয় শামীম রেজাকে। কিন্তু দোষী অথবা নির্দোষ কোনো কিছু প্রমাণ হওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তাকে। সোনারগাঁ থানার ওসি তদন্ত অরূপ তরফদারের নির্যাতনের কারণেই শামীম মারা গেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ধরা পড়ে 4 দিন ওসি তদন্ত অরূপ তরফদার উনি নিজের বাসায় রেখা প্রচন্ড জখম করে, মারধর করে বলে যে তুই বল যে তুই এই খুন তুই করছ, তুই এটার সাথে জড়িত। 5 লক্ষ টাকা দিলে মুক্তি মিলবে, এই শর্তে 18 মে শামীমের বড় ভাই সোনারগাঁও থানার ওসি অরূপ তরফদারকে 2.5 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। সে আমার 5 লক্ষ টাকা দাবি করার পর আমার ভাইয়ের আত্মসা দেখে আমি টিকতে পারিনি, সেকে আমি 2.5 লক্ষ টাকা ক্যাশ দিচ্ছি। সে সকাল ভোর 10টা বাজে ছেড়ে দিব, 10টা বাজে ছাড়া দেওয়ার পর আমি 12টা বাজে তাকে ফোন করি। ফোন করার পরে সে ফোন রিসিভ করে না করাতে বলে আমি একজনের তো খবর পাইছি যে সে চালান করে দিচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। হেফাজতে থেকে তাকে নির্যাতন করা হয়েছে, এটা আদৌ সত্য নয়। কারণ হচ্ছে যে 144 ধারে যখন জবানবন্দি দেয় তখন ম্যাজিস্ট্রেট যথারীতিভাবে তাকে জিজ্ঞাসা করে যে আপনাকে টর্চার করা হয়েছে কিনা, আপনাকে ভয়ভীতি দেখানো হয়েছে কিনা, আপনাকে প্রেসারে এই স্টেটমেন্ট দিতে বাধ্য করা হচ্ছে কিনা। তো এগুলো যদি সে বলে তাহলে কিন্তু স্টেটমেন্ট রেকর্ড হয় না। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে আরো 2 জনের। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের 4000 প্রাথমিক স্কুলে শিশুদের শেখানোর জন্য আজকে পিয়ানো কোরিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া উপহার এগুলো, কিন্তু শেখানোর আয়োজন নেই। ধুলো জমে গেছে এসব পিয়ানোর গায়ে। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এমন পিয়ানো দেওয়া হয়েছে প্রায় 4000, দেওয়ার কথা আছে 5000। কিন্তু এসব পিয়ানোগুলোর এক একটির দাম 1 থেকে 1.5 লাখ। কিন্তু স্কুলে এই পিয়ানোগুলো দেয়া হলেও শিক্ষার্থীরা এবং শিক্ষকরা কেউই ভালোভাবে জানেন না কিভাবে এই পিয়ানোগুলো চালাতে হয়, যার কারণে এই দামি পিয়ানোগুলো বিভিন্ন স্কুলে এভাবে অবহেলায় পড়ে আছে। ঢাকার জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী মাহফুজা আক্তার জানান, পিয়ানোগুলো বাজাতে পারলে ভালো লাগতো। বাজাতে ইচ্ছে করে কিন্তু বাজাতে পারি না, অল্প অল্প, এই জন্য বাজাই না। দেখেছি কিন্তু বাজাতে পারি না, অনেক মন চায়। শিশুদের সঙ্গীত মনা করতে দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান কয়েক দফায় বিনামূল্যে বাংলাদেশকে দিয়েছে এই পিয়ানো। স্কুলের শিক্ষকরা মনে করেন
এত দামি বাদ্যযন্ত্র না দিয়ে শিক্ষা উপকরণ দিলে অথবা দেশীয় কোনো বাদ্যযন্ত্র দিলে শিশুদের আরো বেশি কাজে লাগতো। দেশীয় দিলে হয়তো আমরা একটু সহজে করতে পারতাম। আমাদের যারা গান বাজনা করেন ওনারা হয়তো এটা আমাদের সাহায্য করতে পারতেন। প্রায় 4000 স্কুলে পিয়ানো দেয়া হলেও এই পিয়ানো চালানোর জন্য 2 দিনের করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মাত্র 64 জনকে। তাই প্রায় সব স্কুলে পিয়ানোগুলোতে জমেছে ধুলা। যেভাবে পিয়ানো দিয়েছি সেই বিদ্যালয় থেকে একজন প্রশিক্ষক এনে এখানে ওই প্রশিক্ষকরা তাদেরকে প্রশিক্ষণ দেবেন। এটা প্রশিক্ষণ যেটা কোর্স ডিজাইন করা হয়েছে, কোর্স অনুযায়ী তাদেরকে আমাদের এইটা প্রশিক্ষণ দেওয়ানো হবে এবং আশা করছি যে আগামী এই 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুরু করব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মনে করেন তথ্য প্রযুক্তির এই যুগে শিশুদের হাতে পিয়ানো চেয়ে কম্পিউটার তুলে দিলে আরো ভালো হতো। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর সঙ্গে শেষ করব সংবাদ এখনকার মতো। তার আগে জানিয়ে রাখি, যে কোনো সময় সব শেষ সংবাদ পেতে পারেন আপনার মোবাইল ফোনেও। ব্রেকিং নিউজের জন্য লিখুন *D এবং প্রতিদিনের খবরের জন্য লিখুন *GN এবং পাঠিয়ে দিন 16232 নম্বরে। এছাড়া ফোন করুন একই নম্বরে যে কোনো অপারেটর থেকে যে কোনো সময়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে। ভাস্কো দা গামার ভারত আগমন। 1498 সালের মে মাসে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকুট বন্দরে এসে পৌঁছান। তিনি সেন্ট গ্যাব্রিয়েল নামের জাহাজে চড়ে এই সমুদ্র অভিযানের নেতৃত্ব দেন এবং এই যাত্রায় তার ভাই পাওলো দা গামা সেন্ট রাফায়েল নামের অন্য একটি জাহাজের নাবিক ছিলেন। সাগরপথে উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতে আসার পথ আবিষ্কার হওয়াতে ইউরোপের সাথে এ অঞ্চলের সরাসরি নৌবাণিজ্য চালু হওয়ার সুযোগ তৈরি হয়, যা পরে ইংরেজ, ফরাসি এবং পর্তুগিজদের এ অঞ্চলে উপনিবেশ করার পথ প্রশস্ত করে। এর আগে মধ্যপ্রাচ্যের বৈরী ও নিরাপত্তা ঝুঁকিপূর্ণ মরুপথ পাড়ি দিয়ে ভারতবর্ষে পশ্চিমাদের আসতে হতো। কতগুলো লাশের উপর গড়ে ওঠে একটা স্মৃতিসৌধ, কতটা আগুনে নেভে কতগুলো সংসার। একটা ভবন ধসেই আমরা এতটা অসহায়, অথচ শুধু ঢাকাতেই রয়েছে কয়েক হাজার ঝুঁকিপূর্ণ ভবন। কি ঘটবে যদি আসে কোনো প্রাকৃতিক দুর্যোগ? ধ্বংসের পরে আহাজারি নয়, চাই আগাম সতর্কতা। জনস্বার্থে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। কেমন